দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কারো যদি কিছু অসুবিধা থাকে আগে বলে নাও। স্যার দেখা যাচ্ছে না আমার। বাকি সবাই দেখতে পাচ্ছে তো? দেখা যাচ্ছে স্যার। দেখ তোর একটু কিছু অসুবিধা হচ্ছে, তুই লিভ করে আবার জয়েন কর। তোর কিছু একটা অসুবিধা হচ্ছে, মানে একজনকেও দেখতে পেলেই দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে? আচ্ছা চলো। আচ্ছা দেখো, মানে আগের দিন আমরা রোটেশন স্পেকট্রোস্কোপির যে ফার্স্ট লেকচার দিয়েছিলাম, তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে তো আগে বলে নাও। রোটেশন স্পেকট্রোস্কোপিতে কারো যদি কিছু অসুবিধা থাকে তো আগে একটু বলে নাও। এক সেকেন্ড একটু দাঁড়াও। হুম, বলো কিছু অসুবিধা আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে। দেখেছো, সবাই দেখেছো? বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে এখানে। ঠিক আছে তো? ভালো। এক সেকেন্ড। ও আর কি আসছে। আচ্ছা, তোমার তাহলে আগের দিনে আমরা রোটেশন স্পেকট্রোস্কোপি আন্ডার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন দেখেছিলাম, তাই তো? হ্যাঁ, তাহলে আগের দিন আমরা what we have discussed in the last lecture, এটা আমরা মূলত দেখেছি হচ্ছে, এখানে আবার আসছে। ওহ, এখন আবার কি আসে? এটা বেসিক্যালি হচ্ছে আমরা রোটেশনাল স্পেকট্রোস্কোপি ফর diatomic molecule under rigid rotor approximation, এইটা মূলত আমরা আলোচনা করেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে টু বি রোটেশনাল স্পেকট্রোস্কোপি মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি টু বি অ্যাক্টিভ in pure rotational spectroscopy, the molecule must be polar, মানে মলিকুলটা পোলার হবে, হ্যাভিং এ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। এটা দেখেছি। সিলেকশন রুলটা ছিল ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, এইটা। আচ্ছা, এক্ষেত্রে তোমার
এনার্জি এক্সপ্রেশন যেটা এপসাইলন বার যেটা সেন্টিমিটার ইনভার্স ইউনিটে করো, তো সেটা হচ্ছে বি জে ইন্টু জে প্লাস ওয়ান। সেখান থেকে তোমার তোমার যেটা এক্সপ্রেশন ফর ফ্রিকোয়েন্সি আর কি, ফ্রিকোয়েন্সি মানে নিউ বারটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা জে এর উপর নির্ভর করছে, সেটা টু বি ইন্টু জে প্লাস ওয়ান এটা হচ্ছে। সেখান থেকে স্পেকট্রাল লাইন্স আর ইকুইপেস, এবং সেই স্পেসিংটা হচ্ছে তোমার টু বি হচ্ছে, সেটা দেখেছিলে। সেইখান থেকে তুমি one can find বা determine rather determine equilibrium bond length and isotopic mass। এইগুলো দেখো আমরা মূলত আগের দিন আলোচনা করেছি, আর তার সঙ্গে অ্যাডিশনালি একটা কথা বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ওই যেটা হচ্ছে তোমার ওই ইন্টেন্সিটি ম্যাক্সিমাম যখন হচ্ছে আর কি, তাহলে যে ম্যাক্সের এক্সপ্রেশন একটা বের করে রেখেছিলাম, রুট ওভার অফ কেটি বাই টু বি এইচ সি মাইনাস হাফ, এটা হচ্ছে যে ম্যাক্সের এক্সপ্রেশন। মানে রোটেশন কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে তোমার ইন্টেন্সিটিটা বাড়ছে, ইন্টেন্সিটিটা বেড়ে বেড়ে হচ্ছে কোন জায়গায় গিয়ে তোমার ওটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, সেটা রুট ওভার অফ কেটি বাই টু বি এইচ সি মাইনাস হাফ, এটা ঠিক আছে। এই হচ্ছে আগের দিনে আমরা যেটা আলোচনা করেছিলাম। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যে ইনফরমেশন গুলো পেয়েছি, সেই ইনফরমেশন গুলো বা যে রেজাল্ট গুলো রাদার পেয়েছি আর কি, সেই রেজাল্ট গুলো সেটা তোমার বাস্তবে বাস্তবে মানে তুমি যদি সত্যি সত্যি এক্সপেরিমেন্টের রোটেশন স্পেকট্রোস্কোপিটা দেখো, তাহলে এরকমই হচ্ছে কিনা সেইটা একটুখানি এবার বোঝার দরকার আছে আর কি। মানে আমি যেটা বলতে গেছি, রিজিড রোটার মডেলের আদৌ কোনো লিমিটেশন আছে কিনা সেইটা সম্বন্ধে একটুখানি তোমার দেখতে হবে। আচ্ছা, এক্সপেরিমেন্ট কি বলে দেখো, তাহলে আজকে যেটা আমরা করব সেটা বেসিক্যালি মানে সেটাকে লিখে নিই, তারপর আমরা বলছি হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে। তাহলে আজকে আমরা প্রথমেই আলোচনা করে নেব যে রিজিড রোটার মডেলে কোনো লিমিটেশন আছে নাকি। লিমিটেশনস অফ রিজিড রোটার মডেল, এইটা দেখবো হ্যাঁ লিমিটেশন আছে। সেই জন্য আমাকে নেক্সট যেটা করতে হবে, রোটেশনাল স্পেকট্রোস্কোপি আন্ডার নন রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন, এইটা আমাকে বেসিক্যালি আসতে হবে যে রিজিড রোটার মডেলের কিছু লিমিটেশন আছে এবং সেইখান থেকে রোটেশনাল স্পেকট্রোস্কোপি আন্ডার নন রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন আমাকে জাস্ট আলোচনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটার জন্য তুমি প্রথমে এই লিমিটেশনের জায়গাটা দেখো, তাহলে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। তাহলে প্রথমে আমি লিমিটেশনটা একটু বলে নিই। লিমিটেশনস অফ রিজিড রোটার মডেল। আচ্ছা, এই যে রিজিড রোটার মডেলে তুমি কি এটা দেখতে পেলে যে এনার্জি লেভেল স্পেকট্রাল লাইন তো ইকুইপেস ছিল, সেই জন্য তুমি ধরো যদি
ঠিক আছে? মানে আমার ইনটেনসিটি গুলো আসলে এদিকে ইনটেনসিটি গুলো আমি না অ্যাকচুয়ালি দেখাবো না। এদিকে এমনি ইনটেনসিটি প্লট হওয়ার কথা। এদিকে ধরো তোমার নিউ বার তুমি প্লট করছো। ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স তুমি প্লট করছো। আচ্ছা, এবারে আমি ম্যাক্সিমাম হাইটটা দেখাবো না আরকি, হ্যাঁ? ধরো কি হচ্ছে? তাহলে এখানে 2b তে একটা লাইন পেয়েছিলে। 4b তে একটা লাইন, 6b তে একটা লাইন, 8b তে লাইন, 10b তে লাইন, 12b তে লাইন। তাহলে এইগুলো ছিল তোমার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন এ স্পেক্ট্রাল লাইনগুলোর পজিশন। হ্যাঁ? আর স্পেক্ট্রাল লাইন তাহলে আন্ডার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন spectral lines are equispaced, হ্যাঁ? আন্ডার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন স্পেক্ট্রাল লাইন্স তোমার ইকুইপেস্ট। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি যদি এক্সপেরিমেন্টালি দেখো তাহলে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে এই যে লাইনটা অ্যাকচুয়ালি যেখানে থাকার কথা তার থেকে সামান্য বাঁদিকে আসছে। এইটা তার থেকে দেখতে পাচ্ছ আরেকটু বেশি বাঁদিকে আসছে। এইটা তার তুলনায় আরো বেশি বাঁদিকে আসছে। এটা তার তুলনায় আরো বেশি বাঁদিকে আসছে। এটা তার তুলনায় আরো বেশি বাঁদিকে আসছে। এটা হয়তো আরো বেশি বাঁদিকে আসছে অ্যান্ড সো অন এগুলো। তার মানে এই যে যেটা ব্লাক গুলো সেগুলো হচ্ছে রিজিড রোটার মডেলে। আর যেগুলো রেড যেগুলো তুমি পেলে এইগুলো, এই যেগুলো পাচ্ছ এটা হচ্ছে নন রিজিড রোটার বা অন্যভাবে বলতে গেলে তোমার এক্সপেরিমেন্টালি। লালগুলো হচ্ছে এক্সপেরিমেন্টালি। এক্সপেরিমেন্টালি লালগুলো। আর যেগুলো তোমার কালো ছিল এটা হচ্ছে তোমার রিজিড রোটার মডেল থেকে। কি হচ্ছে দেখো যে আগে যে গ্যাপ গুলো ছিল তোমার 2b করে, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো তোমার 2b করেছিল এইগুলো। এখন গ্যাপগুলো কি হচ্ছে? দেখো এখন কিন্তু গ্যাপগুলো তুমি দেখতে পাচ্ছ যে ভ্যালু বাড়ার সাথে, সাথে কিন্তু গ্যাপগুলো আস্তে, আস্তে কমে গেছে। মানে এই গ্যাপটা যা, এই গ্যাপটা কিন্তু তার থেকে অ্যাকচুয়ালি কমে যাবে। কারণ দেখো এই লাইনটা যতটা বাঁদিকে সরেছে, এটা তার থেকে বেশি বাঁদিকে সরেছে। এটা আরো বেশি বাঁদিকে সরেছে, এটা আরো বেশি বাঁদিকে সরেছে। এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো কিন্তু আগের থেকে বেসিক্যালি কি হচ্ছে না তোমার কমে যাচ্ছে, বেশি কমে যাচ্ছে। এইটা। এবার কি হচ্ছে দেখো যেটা ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টালি যেটা তুমি দেখতে পাচ্ছ, experimentally it is observed that spectral lines are not experiment it is observed that spectral lines are not equispaced. spectral lines গুলো তোমার equispaced নয়। ঠিক আছে? এটা যেটা ইম্পর্টেন্ট যে স্পেসিং between two successive spectral lines gradually decreases with increase in rotational কোয়ান্টাম নাম্বার।
আর রোটেশন কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে প্রথমটাতে জে ইকুয়াল টু 0 থেকে ট্রানজিশন, তারপর জে ইকুয়াল টু 1 থেকে, তারপর জে ইকুয়াল টু 2 থেকে। তো জে এর ভ্যালু বাড়ার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ স্পেসিং বিটুইন সাকসেসিভ স্পেকট্রাল লাইন সেটা কিন্তু গ্র্যাজুয়ালি তোমার ডিক্রিজ করছে। ঠিক আছে, এইটা তাহলে তাহলে দেখো, তাহলে যেটা মানে রিজিড ডটের মডেলে যেটা আমরা আগের দিন দেখলাম যে স্পেকট্রাল লাইনসগুলো ইকুইপেস, সেই জন্য দুটো লাইনের মধ্যে গ্যাপটা হচ্ছে 2b, সেই 2b থেকে b বের করে সেখান থেকে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ইত্যাদিগুলোকে বের করছিলাম। কিন্তু এখন যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে তোমার স্পেকট্রাল লাইনগুলো ইকুইপেস থাকছে না, যে ভ্যালু বাড়ার সাথে সাথে স্পেসিং বিটুইন সাকসেসিভ স্পেকট্রাল লাইন তোমার গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। এটা তাহলে এইটা হচ্ছে রিজিড ডটের মডেলের মূল লিমিটেশনটা। হ্যাঁ, তাহলে এবারে এই লিমিটেশনটা তুমি কি করে জাস্টিফাই করবে বা এই লিমিটেশনটা তুমি কি করে ওভারকাম করবে। আগে দেখো যেটা হচ্ছে তার কারণটা জাস্ট বোঝা যাক, মানে অরিজিন অফ দিস লিমিটেশন। অরিজিন অফ দিস লিমিটেশন মানে এই যে লিমিটেশনটা তুমি দেখতে পেলে, সেই লিমিটেশনটা কারণটাকে একটু বেড়ে বোঝার চেষ্টা করা যাক। আসলে ব্যাপারটা দেখো যে আমি যে ধরে নিয়েছিলাম যে বন্ডটা নাকি রিজিড, অর্থাৎ বন্ডটা এতটাই শক্ত যে ডিউরিং রোটেশন করে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হচ্ছে না, বাস্তবে কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি যেটা হয় যে অ্যাকচুয়ালি তোমার বন্ডটা নন রিজিড অর্থাৎ ইলাস্টিক। এবারে তুমি একটা রাবার ব্যান্ড ধরো, রাবার ব্যান্ডে একটা ইট বেঁধে যদি তুমি সেটাকে ঘোরাতে থাকো, কি হবে? সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য রাবার ব্যান্ডটা স্ট্রেসড হবে, স্ট্রেসড হওয়া মানে করসপন্ডিং বল লেন্থে বেড়ে যাওয়ার কথা। এবার যত জোরে ঘোরাবে তত বেশি স্ট্রেসড হবে, তত বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স, অর্থাৎ তত বেশি স্ট্রেসড হবে, তত বেশি বল লেন্থ বাড়ার কথা। মানে যদি ছিঁড়ে না যায়, ছিঁড়ে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু তুমি যত জোরে ঘোরাবে অর্থাৎ যত বেশি রোটেট করবে আর কি, তোমার বন্ড লেন্থ সেই মতো করে বাড়ার কথা। কিন্তু রিজিড রোটার মডেলে বলছে না, বন্ড লেন্থের কোনো চেঞ্জ অ্যাকচুয়ালি হয় না। তাহলে এই যে মানে অ্যাকচুয়ালি ডায়াটমিক মলিকুলটা সেটা যে রিজিড রোটার এইটা ভাবাটাই ভুল, ওটা অ্যাকচুয়ালি তোমার নন রিজিড রোটার। তার মানে কি হচ্ছে, অরিজিন অফ দিস লিমিটেশন কি হচ্ছে যে bonds are not rigid, bonds গুলো actually rigid নয়, are not rigid, they are elastic or non rigid। তারা হচ্ছে ইলাস্টিক or নন রিজিড। এটা হচ্ছে ইলাস্টিক আর নন রিজিড। ঠিক আছে, এবারে ডিউরিং রোটেশন there will be a centrifugal force। হ্যাঁ, ডিউরিং রোটেশন there will be a centrifugal force। এটা মানে কেন্দ্র বহির্মুখী একটা অপকেন্দ্র বল থাকবে, there will be a centrifugal force, then the bond will be stretched, which is called the centrifugal distortion। is called the centrifugal distortion। আর সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হবে। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো যত তোমার যে বাড়বে উইথ ইনক্রিজিং যে ভ্যালু, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা যেটা হচ্ছে এল বাই আই। আচ্ছা তোমার দেখো অ্যাঙ্গুলার মোমেন্ট হচ্ছে আই ইন্টু ওমেগা হয়, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা যেটা বেসিক্যালি এল বাই আই, যেটা রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস বাই আই, এইটা হ্যাঁ অ্যাঙ্গুলার ভেলোসিটি কি করবে, ইনক্রিজ করবে। দেখো যত যে ভ্যালু তোমার বাড়ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনক্রিজ করছে, কারণ অ্যাঙ্গুলার ভেলোসিটি এল ওভার যেহেতু আই,
তাহলে এলটা হচ্ছে রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার, তাহলে জে এর ভ্যালু কত বাড়বে, অ্যাঙ্গুলার ভ্যালু তত বাড়বে। তাহলে সেখান থেকে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ এম আর ওমেগা স্কোয়ার, এটা ইনক্রিজ করছে, ইনক্রিজেস, সেন্ট্রিফিউগাল ইনক্রিজ করছে। তার মানে তার অ্যাজ এ কনসিকুয়েন্স কি হবে, বন্ড লেন্থ ইনক্রিজেস। যে ভ্যালু বাড়ার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ বন্ড লেন্থটা ইনক্রিজ করছে। এই যে রিজিডোটার মডেল যদি হয় তাহলে বন্ড লেন্থ পুরো ফিক্সড হতো, তা না, তার বদলে কি হচ্ছে না, তোমার দেখতে পাচ্ছ যে বন্ড লেন্থটা ইনক্রিজ করছে। যেমন ধরো একটা এক্সাম্পল হিসেবে আমি তোমায় বলতে পারি যে ধরো এইচ এফকে তুমি যদি এক্সাম্পল হিসেবে চুজ করো, এইচ এফ, এবারে বিভিন্ন জে এর ভ্যালু নিচ্ছি, জে এর ভ্যালু ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, বিভিন্ন ধরো জে এর ভ্যালু নিলাম। এবারে এই এক্সপেরিমেন্টাল বন্ড লেন্থটা কত আমি দেখতে চাইছি। ধরো আর এর ভ্যালুটা সেটা ধরো তোমার পিকোমিটারে, ধরো তুমি দেখছো বন্ড লেন্থ তুমি পিকোমিটারে দেখছো। আচ্ছা আচ্ছা, জে ইকুয়াল টু 0 তো নেবো না, জে ইকুয়াল টু 1 থেকে বেসিক্যালি স্টার্টটাকে করবো। মানে তুমি কিন্তু দেখো এখানে মানে আহ, আহ, মানে আসলে পরপর দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ দিয়ে তোমাকে দেখতে হবে। তো জে ইকুয়াল টু 1 এবং 0 এবং 1 এর মধ্যে যে গ্যাপ আর কি এইটা, হুম মানে এখান থেকে আসলে তুমি স্পেসিংটা বের করে নেবে দুটো লেভেলের মধ্যে, স্পেসিংটা বের করে তুমি করতে পারো জিনিসটাকে। হুম মানে এটা কাজ করি, মানে টেবিলটাকে এইরকম না করে এইরকম ভাবে করি যে প্রথমে আমি এই দুটো পাশাপাশি স্পেক্ট্রাল লাইনের মধ্যে গ্যাপটা প্রথমে দেখব, তারপর সেখান থেকে তোমার আরটাকে বের করবে। ধরো এটা হচ্ছে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেক্ট্রাল লাইন, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেক্ট্রাল লাইন, এইটা আমি দেখবো। হ্যাঁ, সেইখান থেকে তোমার ধরো এই বন্ড লেন্থটা তারপরে ক্যালকুলেট করবো পিকোমিটারে, এটা। আচ্ছা, স্পেসিংটা যদি তুমি দেখো তাহলে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 41.08, পড়াই কঠিন, ছোট ছোট করে লিখতে হবে। 41.08, তারপর হচ্ছে 82.19, 123.15। আচ্ছা, ওই স্পেসিং তো বলছো, সরি, একবারে ফ্রিকোয়েন্সি না করে একবারে স্পেসিং করে নেবো না, সরি ভুল হচ্ছে। এইগুলো যে ফ্রিকোয়েন্সিগুলো এবারে তোমার মানে যেটা দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যখন ক্যালকুলেট করবে সেটা তোমার হয়ে যাবে 41 পয়েন্ট, এখানে হচ্ছে 41.11, তারপরটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে গ্যাপ, আর 1 থেকে 2 এর মধ্যে গ্যাপ হচ্ছে 40.96, দেখো কমে গেল। 2 থেকে 3 এর মধ্যে গ্যাপটা হচ্ছে 40.85, তারপর হচ্ছে 40.62, 40.31, 40.48, 39.64, 39.28, 38.89, 38.31। আর একটা যদি তুমি করো 11 নম্বরটাকে নাও, এটা হচ্ছে 37.81। তাহলে খেয়াল করে দেখো, দেখো এই যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যেটা কনস্ট্যান্ট হওয়ার কথা, হ্যাঁ, তার বদলে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এটা দেখো 41.11 ছিল, যে ইকুয়াল টু 0 থেকে 1 এর মধ্যে গ্যাপটা, সেই গ্যাপটা গ্র্যাজুয়ালি কমতে 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 করে 37.81 এ পৌঁছে গেছে। আচ্ছা, এবং এইখান থেকে যদি তুমি বন্ড লেন্থ থেকে ক্যালকুলেট করো তাহলে সেটা হচ্ছে
তোমার হচ্ছে প্রথমটার জন্য 92.9 পিকোমিটার, তারপরেরটা হচ্ছে 93.1 পিকোমিটার, তারপরেরটা হচ্ছে তোমার 93.2 পিকোমিটার, তারপরেরটা হচ্ছে 93.5 পিকোমিটার, তারপরটা 93.8, তারপরে 94.1, 94.6, 94.6, তারপর 95.1, 95.5, 96.3 আর 96.9। তাহলে কি হচ্ছে দেখো যে যে যেটা আমি এখানে বলেছি যে ভ্যালু বাড়ার সাথে সাথে বন্ড লেন্থটা কি হচ্ছে, বাড়ছে। যে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হচ্ছে তার জন্য বন্ড লেন্থ বাড়ছে। হ্যাঁ, তাহলে রিজিড রোটার মডেলে যেখানে বন্ড লেন্থটা ফিক্সড থাকার কথা সেখানে কিন্তু বন্ড লেন্থ তোমার বেড়ে যাচ্ছে। এই বন্ড লেন্থ বেড়ে যাওয়ার জন্য তোমার যেটা হবে, সকল যেটা রোটেশনাল কনস্ট্যান্ট যেটা বি ইকুয়াল টু h/8 পাই স্কয়ার মিউ r স্কয়ার c, যেটা তাহলে বি এর ভ্যালুটা তোমার বেসিক্যালি কমবে, আর বি এর ভ্যালুটা কমলে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কমে যাচ্ছে। মানে বল লেন্থ ইনক্রিজ করছে, বল লেন্থ ইনক্রিজ করলে সকাল যেটা রোটেশনাল কনস্ট্যান্ট যেটা বিটা কত, h/8 পাই স্কয়ার মিউ r স্কয়ার c, এইটা রোটেশনাল কনস্ট্যান্ট বি কি করবে, তোমার ডিক্রিজ করছে, ডিক্রিজেস এটা, সেখান থেকে তোমার স্পেসিং বিটুইন টু, এটাকে বি প্রাইম দিয়ে আমরা দিচ্ছি, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেক্ট্রাল লাইন, এটা তো বেসিক্যালি তোমার 2b হয়, 2b প্রাইম, এটা কি করছে তোমার ডিক্রিজ করছে। তো দেখো তাহলে এক্সপেরিমেন্টে যে ফ্যাক্টটা ছিল যে পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেক্ট্রাল লাইন ডিক্রিজ করছে, সেই ডিক্রিজ তুমি এরকম ভাবে এক্সপ্লেন করতে পারলে যে সেন্ট্রিফিউগাল ফোর্স যখন আসছে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য একটা সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হচ্ছে, সেন্ট্রিফিউগাল ডিস্টরশন করে বল লেন্থটা বেড়ে গেছে, বল লেন্থ বেড়ে গেলে তোমার আগে কি ছিল, এটা ইকুইলিব্রিয়াম বল লেন্থ ফিক্স ছিল, সেখানে রোটেশন কনস্ট্যান্ট বি ফিক্স ছিল, আর স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেক্ট্রাল লাইন 2b ছিল, সেটা ফিক্স ছিল। এখন যেটা হলো যে বল লেন্থটা বেড়ে গেল, সেখানে রোটেশন কনস্ট্যান্ট ভ্যালু কমে গেল, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেক্ট্রাল লাইন তোমার কমে যাচ্ছে। তাহলে এইরকম করে তুমি যদি ওটাকে রিজিড না করে নন রিজিড ধরো, তো সেখান থেকে কিন্তু এটাকে তুমি এক্সপ্লেন করতে পারছো এটা। আচ্ছা, এবারে একটুখানি আমি বোঝার চেষ্টা করি যে আরেকটুখানি মানে কি বলবো, কোয়ান্টাম মেকানিক্যালি যে তোমার এই নন রিজিড রোটার মডেলের এনার্জি এক্সপ্রেশন গুলোকে মোটামুটি ভাবে ধরে নিয়ে সেইখান থেকে তোমার কেমন করে দুটো পাশাপাশি লাইনের মধ্যে এনার্জি গ্যাপটাকে, দুটো পাশাপাশি এনার্জি লেভেলের মধ্যে গ্যাপটাকে ক্যালকুলেট করে সেখানে সিলেকশন রুল বসিয়ে তো কোন ফ্রিকোয়েন্সিতে একটা ট্রানজিশনটা করবে, সেটা এবার আমি একটুখানি দেখতে চাইছি এটা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো যেটা হচ্ছে যে আমি কোয়ান্টাম মেকানিক্সটাকে করছি না এখানে, কোয়ান্টাম মেকানিক্সটা এটা বেসিক্যালি তোমার পার্টারবেশন দিয়ে করতে হয়, আমরা একদম স্পেকট্রোস্কোপি রিলেটেড বলছি। কোয়ান্টাম মেকানিক্স যখন পড়ানো হবে তখন তোমার নন রিজিড রোটারটা পার্টারবেশন থিওরি দিয়ে আমি সলভ করে দেখবো। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই যে নন রিজিড রোটার যেটা, নন রিজিড রোটার, আচ্ছা নন রিজিড রোটারের জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে এনার্জি এক্সপ্রেশন, তো কোয়ান্টাইজড যে এনার্জি এক্সপ্রেশনটা দেখো, রিজিড রোটারে যা হবে রিজিড রোটার থেকে কিছুটা তোমার চেঞ্জ হয়ে যাবে, এটা কারেকশনের মতো। তাহলে যদি এনার্জিটাকে আমি সেন্টিমিটার ইনভার্সে একবারে লিখি, মানে যেটা মনে রাখতে পারবে আমি সেটা বলছি, সেটা যে বি জে ইন্টু জে প্লাস ওয়ান, এটা ছিল রিজিড রোটারের জন্য, সেখান থেকে বাদ হয়ে গেল ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, এইটা তার সঙ্গে আরো কিছু কিছু কারেকশন আছে, সেই কারেকশন গুলো খুব স্মল বলে ফর দ্য টাইম বি ওটা আমি ইগনোর করছি। তাহলে যেটা যতটুকু তোমার মনে থাকবে ডমিনেটিং যেটা,
এটা যে বি জে ইন্টু জে প্লাস ওয়ান, যেটা রিজিড রোটারের জন্য ছিল, মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার। এরপর আরো অনেকে থাকতে পারতো, ধরো একটা এইচ, এই জে কিউব ইন্টু জে প্লাস ওয়ান তার কিউব, তারপরে ধরো তোমার কে জে টু দি পাওয়ার ফোর ইন্টু জে প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর প্লাস ডট 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 ডট, এরকম অনেক টার্ম তুমি কিন্তু চাইলে নিতে পারতে। কিন্তু অনেক টার্ম নিলেও এই পরের টার্মগুলো এত 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 ছোট হবে না, যেখানে পরের টার্মগুলো কিন্তু অত মাথা ঘামানোর দরকার নেই। আমার লিডিং কারেকশন যেটা, লিডিং কারেকশনটা আসবে হচ্ছে প্রথম টার্মটা থেকে, বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, এইটা হচ্ছে তোমার লিডিং কারেকশনটা। ঠিক আছে এটা। আচ্ছা, এবারে ডি, এইচ, কে এরা সব কনস্ট্যান্ট, এদের ভ্যালু তুমি কোথা থেকে পাবে? দেখো, ডি এর একটা বেশ বড় এক্সপ্রেশন আছে, কিন্তু মনে রাখার সুবিধা হচ্ছে যে যদি তুমি ধরে নাও, ইফ উই assume that the force field is simple harmonic, then মানে নন রিজিড রোটার মানে কি? তার মানে যে বন্ডটা ইলাস্টিক, মানে সে ভাইব্রেট করতে পারে। তাহলে ভাইব্রেট যদি করে, তাহলে এখানে ভাইব্রেশন হচ্ছে বিভিন্ন মডেল দিয়ে বোঝানো যায়। আমি ধরে নিচ্ছি এটা সিম্পল হারমোনিক অসিলেটর যেমন করে ভাইব্রেট করে, ঠিক সেরকম। অর্থাৎ যে রেস্টোরিং ফোর্সটা, ধরো একটা স্ট্রেস হলো, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য স্ট্রেস হলো, সেটা আমার আগের জায়গায় ফিরে আসবে। এক সেকেন্ড একটু ধরো তো। হ্যাঁ, তো বলছিলাম যে ধরো সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য বন্ডটা স্ট্রেসড হলো, স্ট্রেসড হয়ে যাওয়ার পরে সেটা আবার আগের জায়গায় ফিরে আসবে, কারণ বন্ডটার মধ্যে ইলাস্টিসিটি আছে। যে ফিরে আসছে যে ফোর্সটা দিয়ে, ধরো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক ফোর্স, মানে মাইনাস কে এক্স টাইপের ফোর্স আর কি, যেটা হুকস ল ওবে করে। ঠিক আছে, তাহলে যেটা হবে যে ডি এবং বি এইরকম ভাবে রিলেটেড আর কি। তাহলে এটা হলে ডিটা, যেটা ডিটা সেটা হয় ফোর বি কিউব বাই নিউবার অসিলেটর তার স্কোয়ার। আচ্ছা দেখো, এই ডিটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট, ডিটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট। আচ্ছা, বিটা এটা এইচ ওভার 8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার সি, এটা তুমি জানো। এটা হচ্ছে তোমার মানে আরটা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বলে, আর জিরো স্কোয়ার সি। এটাকে বলা হয় রোটেশনাল কনস্ট্যান্ট, এটা আমরা রিজিড রোটার মডেলে ব্যবহার করেছি, রোটেশনাল কনস্ট্যান্ট। আর নিউ বার অসিলেটরটা এইটা দেখো, এটা যে 1/2 পাই সি রুট ওভার অফ কে বাই মিউ। এটা যখন হারমোনিক অসিলেটর পড়ানো হবে, নেক্সট ক্লাসেই পড়ানো হবে আর কি, মানে যখন ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি পড়বো তখন দেখবো অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 1/2 পাই সি রুট ওভার অফ কে বাই মিউ। এটাকে বলা হচ্ছে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে রোটেশনাল কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে এটা। এবারে এই দুটো এক্সপ্রেশন না এত বারবার বারবার ব্যবহার করা হয়, এগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো যদি তোমার মুখস্থ হয়ে যায়, তাহলে সেখান থেকে ডি এর এক্সপ্রেশন তুমি বের করে নিতে পারবে। ওই জন্য এই ডি এর যে কমপ্লিকেটেড এক্সপ্রেশনটা না একবারে মনে রাখার দরকার নেই। সরি, হ্যাঁ কোথায় গেল? হ্যাঁ, এই যে ডি এর এক্সপ্রেশনটা তোমার একদম মনে রাখার দরকার নেই। বি এবং নিউবার অসিলেটর এগুলো এত বারবার ব্যবহার করবে, তোমার অটোমেটিক্যালি মনে থেকে যাবে। হ্যাঁ, তুমি এবারে এখান থেকে ওই ডিটাকে তুমি যদি ফোর বি কিউ বাই নিউবার অসিলেটর স্কোয়ার এইরকম ভাবে করো, তাহলে দেখবে সেখান থেকে তোমার ওই ডি এর মানে ডি এর এক্সপ্রেশন, যদি এক্সপ্লিসিট এক্সপ্রেশন যদি কখনো তোমার দরকার পড়ে, তুমি সেটাকে করে ফেলতে পারবে আর কি। ঠিক আছে, ওই জন্য আমি বাকিগুলো কিছু লিখছি না। তার মানে ডিটা হচ্ছে ফোর বি কিউ বাই নিউবার অসিলেটর স্কোয়ার, এইভাবে করবে আর কি। মানে তুমি বসিয়ে দেখে নিতে পারো আর কি, মানে বি এর জায়গায় এই এক্সপ্রেশনটাকে বসাবে, নিউবার অসিলেটরটা এইরকম বসাবে, করে সেখান থেকে তুমি দেখবে ডিটা তোমার অ্যাকচুয়ালি চলে আসবে তোমার ওই একটা এইচ কিউব আসবে ডিভাইডেড বাই 32 পাই টু দি পাওয়ার 4 একটা আসবে। তারপরে তোমার আসবে ধরো একটা পরে দেখে নিতে হবে একবার, মানে দিত মানে
বি কিউব, তার একটা 4 আছে তো, মানে 4 বি কিউব, মানে এক সেকেন্ড দাঁড়াও, তোমায় দেখিয়ে দিই। মানে 4 বি কিউব, তাহলে 4 বি কিউবের জায়গা হচ্ছে এইচ কিউব ডিভাইডেড বাই তোমার এই 8 ইন্টু 8 ইন্টু 8 তিনবার আসছে, ইন্টু পাই টু দি পাওয়ার 6 আসছে, মিউ কিউব আসছে, আর 0 টু দি পাওয়ার 6 আসছে, আর সি কিউব এলো, এটা 4 বি কিউব হলো, ডিভাইডেড বাই নিউ বার অসিলেটর স্কোয়ার। নিউ বার অসিলেটর স্কোয়ার করলে এখানে কে আসবে, এখানে হচ্ছে 4 পাই স্কোয়ার সি স্কোয়ার মিউ আসবে। তাহলে কি কি কাটছে দেখো, 4 4 16, এখানে হচ্ছে একটা 8 কেটে গেল, একটা 2 কেটে গেল, তাই একটা এখানে এইচ কিউবটা উপরে রয়ে গেল, নিচের নাম্বার হিসেবে থাকবে মাত্র 32, কারণ 4 আর 8 কাটলে 2 হলো, আর 4 আর এখানে 8 কাটলে 2 হলো, 2 দুগুণে 4 আর 4 32, এটা হলো। আর এবার এখানে পাই স্কোয়ার আছে, এখানে পাই টু দি পাওয়ার 6 আছে, তাহলে এখানে পাই টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। আর এখানে মিউ আছে, এখানে মিউ কিউব আছে, এটা মিউ স্কোয়ার পড়ে থাকবে এইটা। আর আচ্ছা, এখানে আর 0 টু দি পাওয়ার 6টা আসবে, এটা একটা সি থাকবে, একটা কে থাকবে। এই যে সি স্কোয়ার সি কিউব কেটে গিয়ে তোমার একটা সি নিচে রয়ে গেল, একটা কে তোমার চলে গেল, 4 কেটে চলে গেছে, উপরে এইচ কিউব আছে, পাই স্কোয়ার কেটে কেটে পাই টু দি পাওয়ার 4 হয়েছে, আর আর একটা কি আছে, আর হচ্ছে তোমার মিউ একটা কেটে গিয়ে মিউ স্কোয়ার হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ডি এর মানে এক্সপ্লিসিট এক্সপ্রেশন। মানে এত বড় এক্সপ্রেশন তোমার স্বভাবতই মনে রাখা খুব অসুবিধা হবে, তুমি এইরকম ভাবে মনে রাখবে, ডি হচ্ছে 4 কিউব বাই নিউ বার অসিলেটর স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এবারে দেখো এই টিপিক্যাল ভ্যালু অফ বি, রোটেশন কাটে বি এর টিপিক্যাল ভ্যালুটা হচ্ছে তোমার ওই 1 থেকে 10 এর মধ্যে, ধরো অফ দ্য অর্ডার অফ ওই 1 থেকে 10 সেন্টিমিটার ইনভার্স, এরকম অর্ডারে আর কি এটা। আর নিউ বার অসিলেটরের যে ভ্যালুটা, সেইটা তোমার ওই মানে অ্যারাউন্ড 1000 সেন্টিমিটার ইনভার্স এরকম অর্ডারের। মানে এটা হচ্ছে ওই অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তো 660 ফাট থেকে মোটামুটি 4000 পর্যন্ত এরকম একটা হয় আর কি, মানে অফ দ্য অর্ডার অফ ধরো 1000 সেন্টিমিটার ইনভার্স এরকম। তাহলে এবারে যদি ডিটাকে তুমি লেখো, ডিটাকে যদি 4 বি কিউব বাই নিউ বার অসিলেটর তার স্কোয়ার এইরকম ভাবে লেখা যায়, তাহলে 4 বিটা যদি আমি লেটস সে ফর দ্য টাইম বিং 1 সেন্টিমিটার ইনভার্স সেইটাকে ধরি, আর অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা যদি 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার ইনভার্স তার স্কোয়ার হয়ে গেল, তাহলে তুমি দেখো এইটা অফ দ্য অর্ডার অফ কত হচ্ছে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 সেন্টিমিটার এরকম হচ্ছে। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে ক্লিয়ারলি ডিটা ইজ মাচ মাচ লেস দ্যান বি হুইচ ইজ মাচ মাচ লেস দ্যান নিউ বার অসিলেটর। তাহলে এই যে তিনটে টার্মের মধ্যে ডিটা বি এর থেকে অনেক অনেক ছোট। এটা সেই জন্য যেটা হবে যে যে এই যে এনার্জি এক্সপ্রেশন যেটা তুমি বসিয়েছো, দেখো এনার্জি এক্সপ্রেশনে বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, তার মানে যখন জে এর ভ্যালুটা কম তখন এফেক্ট অফ সেন্ট্রিফুগাল ডিস্টরশনটা ইনসিগনিফিক্যান্ট। মানে এটা দাঁড়াচ্ছে যে হোয়েন জে স্মল তখন এফেক্ট অফ ডি বা এফেক্ট অফ সেন্ট্রিফুগাল ডিস্টরশন is negligible, negligibly small. Effect of distortion is negligibly small. ঠিক আছে, তখন ডি এর এফেক্টটা না ধরলে চলবে। কিন্তু যদি যেটা যথেষ্ট বেশি হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো, প্রথম যে টার্মটা মেজর টার্মটা যেটা বি কন্টেনিং টার্মটা জে ইন্টু জে প্লাস ওয়ান দিয়ে আসছে, আর ডিটা কিন্তু আসছে জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, মানে এটা আজ জে স্কোয়ারের মতো, পরেরটা জে টু দি পাওয়ার 4 এর মতো। তো জে এর ভ্যালু যদি বেশ বেড়ে যায় তখন কিন্তু এই সেন্ট্রিফুগাল ডিস্টরশন এফেক্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়বে, কারণ ওটা রোটেশনাল মানে যেটা রিজিড রোটারের জন্য এনার্জি টার্মটা বি জে ইন্টু জে প্লাস ওয়ান, যেখানে কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্ট, আর সেন্ট্রিফুগাল ডিস্টরশনের যে কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্ট দেখতে পাচ্ছ ওটা প্রায় ডবল হয়ে যাচ্ছে, মানে স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে যে বাট হোয়েন J is high, my rotational quantum number high, then effect of D becomes significant. Effect of D টা তখন তোমার significant হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আচ্ছা দেখো তোমার তুমি যদি এখন
সিলেকশন রুলটা ওই একই জায়গায় থাকে, প্লাস মাইনাস সিলেকশন রুল ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস 1 সেটাতেই আছে। সিলেকশন রুলটা কিছু পাল্টাচ্ছে না এখানে। মানে হারমোনিক অসিলেটর থেকে অ্যানহারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গেলে তুমি দেখতে পাবে সিলেকশন রুলটা পাল্টে যায়, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে সিলেকশন রুলটা পাল্টাচ্ছে না। তাহলে সিলেকশন রুলটা ডেল্টা জে এইটা হচ্ছে প্লাস মাইনাস 1ই তোমার থাকছে। তাহলে স্পেসিং বিটুইন টু successive energy levels ডেল্টা এপসাইলন বার ধরো জে থেকে জে প্লাস 1 লেভেলে তোমার ট্রানজিশনটা করছে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। তাহলে কি হবে এটা না, এনার্জি এক্সপ্রেশনটা যখন জে এর ভ্যালু জে প্লাস 1 মাইনাস এনার্জি এক্সপ্রেশনটা যখন জে এর ভ্যালু জে, এইটা তোমার যদি বি জে ইন্টু জে প্লাস 1 মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস 1 তার স্কোয়ার হয়, এটা কত হবে বি জে প্লাস 1 ইন্টু জে প্লাস 2 মাইনাস ডি জে প্লাস 1 তার স্কোয়ার ইন্টু জে প্লাস 2 তার স্কোয়ার, এইটা মাইনাস। আচ্ছা এবারে এই টার্মটার সঙ্গে এই টার্মটাকে তুমি বিয়োগ করো, কি হয় 2b ইন্টু জে প্লাস 1, 2b ইন্টু জে প্লাস 1 হয় এইটা, মাইনাস এখানে দেখো এইখানে হচ্ছে তোমার এই জে প্লাস 1 তার স্কোয়ার যদি কমন নিয়ে নাও, ডি যেমন আছে আছে, জে প্লাস 1 তার স্কোয়ার তুমি কমন নিয়ে নিচ্ছ, পড়ে থাকছে কত জে স্কোয়ার প্লাস 4j প্লাস 4 মাইনাস এখানে জে স্কোয়ার, এইটা কত হচ্ছে 2b ইন্টু জে প্লাস 1 মাইনাস, দেখো এখানে জে স্কোয়ার কেটে চলে গেল, 4j প্লাস 4 থেকে 4 কমন নিয়ে নিলে হ্যাঁ, যদি এই 4j প্লাস 4 আছে, 4j প্লাস 4 থেকে 4 কমন নিলে জে প্লাস 1 পড়ে থাকে, তাহলে কত পড়ে থাকে 4d জে প্লাস 1 তার কিউব। তাহলে এইটা হচ্ছে দেখো আগে যেটা 2b ইন্টু জে প্লাস 1 ছিল, এখন সেটা হয়ে গেল কত 2b ইন্টু জে প্লাস 1 মাইনাস 4d ইন্টু জে প্লাস 1 তার কিউব। তার মানে তুমি যদি ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা দেখো, ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা নিউ বার জে থেকে জে প্লাস 1 লেভেলে ট্রানজিশনের জন্য ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, যেটা আগে ছিল 2b ইন্টু জে প্লাস 1, এখন হয়ে গেল 2b জে প্লাস 1 মাইনাস 4d জে প্লাস 1 তার কিউব, এটা ঠিক আছে এইটা। তাহলে দেখো এই স্পেসিংটা বেসিক্যালি তোমার পাল্টে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা একটা অ্যাডিশনাল টার্ম চলে আসছে আর কি, হ্যাঁ, এই অ্যাডিশনাল টার্মটা থেকে যাওয়ার জন্য সাকসেসিভ স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপ যেটা তোমার একদম 2b ছিল সেটা কিন্তু এখন পাল্টে যাবে, ঠিক আছে। এটা তোমার ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা আর কি। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার এফেক্ট অফ সেন্ট্রিফিউগাল ডিস্টরশন। আচ্ছা দেখো তুমি ধরো তুমি যদি জে এর বিভিন্ন ভ্যালুর জন্য প্রথমে এনার্জি এক্সপ্রেশনটা প্রথমে দেখো, এনার্জি এক্সপ্রেশনটা জে এর ভ্যালু 0 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি হবে, তাহলে তার এনার্জি গুলো কত হবে, এই যে এনার্জি এক্সপ্রেশনটা আছে, সরি এই যে এনার্জি এক্সপ্রেশনটা বি জে ইন্টু জে প্লাস 1 মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস 1 তার স্কোয়ার, সেই এক্সপ্রেশন থেকে তুমি বসাও, তাহলে জে এর ভ্যালু 0 হলে পুরো এনার্জিটা তোমার 0 বেরোলো। আচ্ছা এপসাইলন 0টা, আচ্ছা এপসাইলন 1টা কি হবে, প্রথম তার 2b মাইনাস, দেখো খেয়াল করো এখানে এখানে জে এর ভ্যালু 1 বসালে এটা 2b হলো, আর এখানে জে এর ভ্যালু কিন্তু 1 বসিয়ে দাও, এটা 1 স্কোয়ার হয়ে এটা 1 প্লাস 1 তার স্কোয়ার, তার মানে হচ্ছে এটা 4d হলো, এটা বেসিক্যালি তোমার 2b মাইনাস 4d হচ্ছে। তারপরে এটা 6b মাইনাস, দেখো এখানে যখন জে এর ভ্যালু তুমি 2 বসাচ্ছ, এটা 2 এটা 2 প্লাস 1 6 হলো,
এখানে কত হচ্ছে 2 স্কয়ার মানে 4 হচ্ছে, আর 2 প্লাস 1 তার স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, 2 প্লাস 1 মানে 3, 3 টা স্কয়ার, 3 টা স্কয়ার মানে 9 হচ্ছে। তো 4 আর 9 মানে 36, তাই তো? 36D। তারপরেরটা 12B হলো মাইনাস 12B হলো, এবার এখানে দেখো j এর ভ্যালু যখন তুমি 3 বসাচ্ছ, 3 স্কয়ার মানে 9, আর 3 এর 4 স্কয়ার মানে হচ্ছে 16, 16 মানে 144, 144D। তারপরে 20B মাইনাস তোমার 25 ইন্টু 16, মানে j এর ভ্যালু 4 বসালে 4 এর স্কয়ার মানে 16, আর 4 প্লাস একবার 5 এর স্কয়ার মানে 25, 25 ইন্টু 16 কত? 400, তাই তো? 400D। তাহলে এইগুলোতে এনার্জি এক্সপ্রেশন গুলো। আচ্ছা, এবারে স্পেসিং বা ফ্রিকোয়েন্সি যখন ক্যালকুলেট করছে তখন কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি গুলো দেখো, এইটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা কি হবে না, এইটা যদি ক্যালকুলেট করো তাহলে মানে প্রথম এই দুটোর জন্য এটা হচ্ছে তোমার 2B মাইনাস 4D হলো। তারপরের দুটো গ্যাপ কত হবে? এইটা থেকে এইটা করলে 2B মাইনাস 32D। এই দুটো গ্যাপ করলে কত হচ্ছে? 2B মাইনাস 108D। এই দুটো গ্যাপ কত হচ্ছে? 2B মাইনাস 256D। মানে বেসিক্যালি এই ফর্মুলায় বসালে যা হবে আর কি, এই ফর্মুলা তুমি বসাও, j এর ভ্যালু 0 বসাও, 1 বসাও, 2 বসাও, এসব করে বসাও। j এর ভ্যালু 0 বসালে 2B মাইনাস 4D, j এর ভ্যালু 1 বসালে এটা হচ্ছে, সরি এটা ভুল করলাম আমি, হ্যাঁ এটা 2B কথা, এটা 4B, সরি। হ্যাঁ 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 ওটা হ্যাঁ হ্যাঁ 4 হবে। হ্যাঁ 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 এগুলো একটু ভুল হয়েছে। এটা হচ্ছে তোমার এই এদিকেও স্যার ভুল আছে, ওই 4 এর জায়গায় 3 আর 5 এর জায়গায় 4 হবে। কোনটা? এনার্জি ক্যালকুলেশন স্যার এপসাইলন 4 এপসাইলন 3 ওখানে স্যার 2 এর পরে 4 করে দিয়েছেন। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হুম। এটা 3 এটা 4, তাই তো? হ্যাঁ। আর এখানে তাহলে এটা এটা কত? 4B, এইটা এটা হচ্ছে তোমার 6B মাইনাস এটা 8B মাইনাস এইটা, মানে জাস্ট এইগুলো তুমি পাচ্ছ কোথা থেকে না, পাচ্ছ বেসিক্যালি হচ্ছে এই ফর্মুলাটাকে ব্যবহার করো। এই তো জাস্ট মানে ওইখান থেকে তুমি দেখতে পাচ্ছ, আর এখানে যেহেতু অলরেডি ট্রানজিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন তোমার বসানো আছে, তো সেখানে তুমি j এর ভ্যালু 0, 1, 2 ইত্যাদি ইত্যাদি বসাও, তাহলে তুমি কি পাচ্ছ না, এইগুলো হচ্ছে তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি গুলো, এগুলো ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি দেখো এই যে ডেল্টা নিউ বার যদি তুমি ক্যালকুলেট করো, জে আর জে প্লাস 1, জে থেকে ট্রানজিশনের জন্য যে স্পেক্ট্রাল লাইন, আর জে প্লাস 1 এর জন্য ট্রানজিশনের যে স্পেক্ট্রাল লাইন, একটা এটা পাচ্ছ একটা এটা পাচ্ছ, তাহলে এই গ্যাপটা কত হচ্ছে? 2B মাইনাস 28D। এই দুটো গ্যাপ কত হচ্ছে? 2B মাইনাস 76D। এই দুটো গ্যাপ কত হচ্ছে? 2B মাইনাস 148D and so on। তা কি দেখতে পাচ্ছ যেখানে স্পেক্ট্রাল লাইনগুলো আগে ছিল কি 2B 4B 6B 8B, তাহলে তাদের মধ্যে গ্যাপগুলো সব 2B 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 করেছিল, কিন্তু এখন কি দেখতে পাচ্ছ 2B মাইনাস 4D, 2B মাইনাস 32D, 2B মাইনাস 6B মাইনাস 108D বা 8B মাইনাস 256D যদি হয়, তাহলে স্পেক্ট্রাল লাইনগুলোর মধ্যে গ্যাপ দেখো, একটা 2B মাইনাস 28D, 2B মাইনাস 76D, 2B মাইনাস 148D and so on। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্পেসিং বিটুইন সাকসেসফুল স্পেক্ট্রাল লাইন কিন্তু ডিক্রিজ করছে। তার মানে ইট ইজ ক্লিয়ার দ্যাট spacing between two successive vector lines decreases with increase in
রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে যে স্পেক্ট্রাল মানে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেক্ট্রাল লেন্থ যে ডিক্রিজ করছে সেটা তুমি এইরকম ভাবে এক্সপ্লেন করে ফেলতে পারলে। তাহলে বোঝা গেল জিনিসটা কি হলো? কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এর অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কিন্তু না অনেকটা বেড়ে যাচ্ছে। দেখো এই নন ডিজিট রোটার মডেলে যদি তুমি অ্যাপ্লিকেশনসটা দেখো, দেখো এখান থেকে অনেক কিছু অ্যাডিশনাল জিনিস বের করা যেতে পারে। কি কি সেটা? ধরো আমি বললাম কি যে আমি কোন একটা স্পেকটা দেখলাম, তো লুক অ্যাট দ্য এক্সপেরিমেন্টাল স্পেকট্রা। হ্যাঁ, লুক অ্যাট দ্য এক্সপেরিমেন্টাল স্পেকট্রা। এবারে এখান থেকে তুমি যেটা করলে যে যে তুমি এই সাকসেসিভ তিনটে স্পেকট্রাল লাইনের ফ্রিকোয়েন্সিটা তুমি নাও। সেখান থেকে তুমি যেটা করবে, টেক দ্য ফ্রিকোয়েন্সি অফ 3 successive spectral lines. হ্যাঁ, take the frequencies of 3 successive spectral lines. হ্যাঁ, successive 3টে spectral lines তুমি জাস্ট দেখো, ঠিক আছে? মানে পরপর 3টে, মানে প্রথম থেকে 3টে দেখতে হবে না, যে কোনো জায়গা থেকে পরপর 3টে ফ্রিকোয়েন্সি তুমি দেখো এটা। আচ্ছা, এবারে তাই যদি দেখো তাহলে তুমি কি হচ্ছে দেখো, যে ধরো প্রথমটার যে ফ্রিকোয়েন্সিটা ধরে নাও, আমি ধরে নিচ্ছি লেট ফার্স্ট লাইন appear due to transition from জে লেভেল, মানে কোয়ান্টাম নাম্বার রোটেশন কোয়ান্টাম নাম্বার যে জে, এই জে লেভেল থেকে ট্রানজিশনের জন্য প্রথম লাইনটা তুমি ধরো পেয়েছো, তারপরে সেকেন্ডটা কোথা থেকে পাবে? জে প্লাস 1 লেভেল থেকে, আর পরেরটা পাবে জে প্লাস 2 লেভেল থেকে। তার মানে তুমি এবারে এই যে ফ্রিকোয়েন্সিটা ধরো, প্রথম যে ফ্রিকোয়েন্সিটা এইটা, যেটা প্রথম যে ফ্রিকোয়েন্সিটা যেটা বেসিক্যালি জে লেভেল থেকে ট্রানজিশনের জন্য হয়েছে, সেটাকে কোন ফর্মুলা দিয়ে তুমি লিখবে? ট্রানজিশন ফ্রিকোয়েন্সি গুলো 2b ইন্টু জে প্লাস 1 মাইনাস 4d ইন্টু জে প্লাস 1 তার কিউব। তো তাহলে প্রথমটা এখান থেকে পাবে, তাহলে সেকেন্ডটা কোথা থেকে পাবে? সেকেন্ডটা হচ্ছে তাহলে জে প্লাস 1 লেভেল থেকে ট্রানজিশন, তাহলে এটা কত হচ্ছে? 2b ইন্টু জে প্লাস 2 হবে মাইনাস 4d ইন্টু জে প্লাস 2 তার কিউব হবে। আর তারপরেরটা কোথা থেকে পাবে? 2b জে প্লাস 3 মাইনাস 4d ইন্টু জে প্লাস 3 তার কিউব। জে প্লাস 3 তার কিউব। তো সাকসেসিভ 3টে স্পেকট্রাল লাইন ছিল, নিউ বার 1, নিউ বার 2, নিউ বার 3 এইটা, এবং একটা জে লেভেল থেকে ট্রানজিশন হলে একটা জে প্লাস 1 লেভেল থেকে ট্রানজিশন ঘটেছে, একটা জে প্লাস 2 লেভেল থেকে ট্রানজিশন ঘটেছে, ঠিক আছে? এটা তাহলে আমি প্রথমটা জে লেভেল থেকে ট্রানজিশন ভাবছি, তারপর একটা জে প্লাস 1 লেভেল থেকে, তারপরে জে প্লাস 2 লেভেল থেকে। তাহলে এই তিনটে ইকুয়েশন তুমি পেলে, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা তোমার 3 নম্বর ইকুয়েশন, তিনটে ইকুয়েশন। আচ্ছা, এবার তিনটে ইকুয়েশনে দেখো নিউ 1, নিউ 2, নিউ 3 এইগুলো তুমি এক্সপেরিমেন্টালি পেয়েছো। এই যে টেক দ্য ফ্রিকোয়েন্সিজ অফ 3 সাকসেসিভ স্পেকট্রাল লাইন, এটা এক্সপেরিমেন্টালি অবটেন। তাহলে আননোন আছে কটা? দেখো তিনটে, একটা বি, ডি আর জে। তাহলে দেয়ার আর 3 ইকুয়েশন, and 3 unknowns। হ্যাঁ, there are 3 equations and 3 unknowns। তা যদি হয় তাহলে we can uniquely determine B, D and J। তাহলে B, D, J তিনটে তুমি বের করতে পারবে। তা তিনটে ইকুয়েশনস থেকে যদি তিনটে আননোন তুমি ইজিলি বের করে ফেলতে পারছো, ঠিক আছে? তো সেখান থেকে তুমি B, D এবং J বের করে ফেলতে পারলে। আচ্ছা, মানে যেটা কি, যেটা হচ্ছে তার মানে কি হলো যে মানে তার মানে এটা দাঁড়াচ্ছে যে মানে প্রথম জে এর ভ্যালু জেনে যাওয়া মানে হচ্ছে যে ট্রানজিশনটা কোন যে ভ্যালু থেকে হয়েছে সেটা তুমি পেয়ে যাচ্ছ। তার মানে প্রথম যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে উই ক্যান
determine the J value from which transition takes place. তা কোন যে ভ্যালু থেকে ট্রানজিশনটা ঘটেছে সেটা তুমি পেয়ে যাচ্ছ। We can determine equilibrium bond length and the isotopic mass from the value of B, মানে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে তোমার বি ভ্যালু পেয়ে গেলে সেখান থেকে তো অনেক কিছু করে নিতে পারছিলে তুমি, মানে বন্ড লেন্থ ক্যালকুলেট করে নিতে পারছিলে, আইসোটোপিক মাস ক্যালকুলেট করে নিতে পারছিলে। এখন তো বি তুমি পেয়েই যাবে, সেটাকে করতে পারবে। আর কি পারবে এবারে হচ্ছে যে তোমার ফ্রম দ্য ভ্যালুজ অফ বি অ্যান্ড ডি উই ক্যান determine oscillator natural frequency and hence the force constant of the bond. Force constant of the bond কেমন করে দেখো, তোমার যেহেতু ডিটা হচ্ছে 4b³ বাই নিউবার অসিলেটর প্লাস স্কয়ার, তাহলে এখান থেকে তুমি নিউবার অসিলেটর এটা বের করে ফেললে কত, 4b³ বাই ডি টু দি পাওয়ার হাফ করে নিউবার অসিলেটর বের করে ফেলতে পারলে। এবার নাও নিউবার অসিলেটরটা কত, 1/2πc রুট ওভার অফ কে বাই মিউ, তো তাহলে কেটা কত হয়ে যাবে 4π² c² নিউবার অসিলেটর দ্য স্কয়ার ইন্টু মিউ। তাহলে এইখান থেকে তুমি ফোর্স কনস্ট্যান্টটা বের করে ফেলতে পারছো, রিডিউস মাসটা তোমার জানা থাকে। তাহলে ফোর্স কনস্ট্যান্ট can be determined if reduced mass is known. Force constant can be determined if reduced mass is known. তো দেখো তাহলে যেটা শুধু রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন করলে শুধু এই পয়েন্টটা তুমি বলতে পারতে যে বি এর ভ্যালু পাচ্ছ, সেখান থেকে বন্ড লেন্থ এবং আইসোটোপিক মাসটাকে বের করে ফেলতে পারবে। কিন্তু এক্ষেত্রে যেটা হলো অ্যাডিশনালি তুমি যেটা করতে পারছো সেটা হচ্ছে তুমি কোন লেভেল থেকে ট্রানজিশনটা ঘটছে সেই যেটা বের করতে পারছো, এবং বি এবং ডি দুজনের ভ্যালু যদি তুমি পেয়ে গেছো, তা সেইখান থেকে তুমি অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটাকে বের করে ফেলতে পারছো, আর অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে তুমি ফোর্স কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে পারছো। এটা অ্যাডিশনাল কিছু ইনফরমেশন তুমি পেতে পারছো। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যে ভ্যালু অফ কে ডিটারমাইন ফ্রম মাইক্রোস্পেকট্রোস্কোপি, মানে এই যেটা যেটা করছি আর কি রোটেশন স্পেকট্রোস্কোপি, ভ্যালুজ অফ কে ডিটারমাইন ফ্রম মাইক্রোস্পেকট্রোস্কোপি suffers from, বা অন্যভাবে বলতে গেলে সাফার ফ্রম না করলে ইজ নট ভেরি অ্যাকিউরেট, মানে এখান থেকে করলে না অত বেশি অ্যাকিউরেট হয় না, ইজ নট ভেরি অ্যাকিউরেট, এটা কিন্তু বেশি অ্যাকিউরেট হয় না। মানে অ্যাকচুয়ালি ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি করে করলে সেটা বেশি অ্যাকিউরেট হবে। এমনিতে মাইক্রো স্পেকট্রোস্কোপি বা রোটেশন স্পেকট্রোস্কোপি থেকে যদি তুমি করো তাহলে যে কে এর ভ্যালুটা বেরোচ্ছে না, এটা কিন্তু অতটা বেশি অ্যাকিউরেট হয় না। এটা তুমি মাথায় রাখবে। ওই জন্য কেউ মানে এটাকে মানে ফোর্স কনস্ট্যান্টটাকে এইখান থেকে কেউ বের করে না, তার জন্য ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি আছে বা আইআর স্পেকট্রোস্কোপি আছে। সেই আইআর স্পেকট্রোস্কোপি করে আমরা এটাকে করতে পারবো। আর মানে ভ্যালু অফ কে ক্যান বি accurately determined using
vibrational spectroscopy or IR spectroscopy। ভাইব্রেশন বা IR স্পেকট্রোস্কোপি করে অ্যাকচুয়ালি তোমার ফোর্স কনস্ট্যান্টটাকে বের করতে হয়। দেখো মানে এসেনশিয়ালি যে জিনিসটা বলার আমরা বললাম, যা বলেছি তাতে কারো যদি কিছু অসুবিধা হয় তো প্রথমে বলে নাও। যা এখন পর্যন্ত বলেছি তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলে নাও, ঠিক আছে? তাহলে আমরা ডায়াটমিক মলিকুল প্রথমে রিজিড রোটার মডেল দিয়ে বললাম, তারপর নন রিজিড রোটার মডেল দিয়ে বললাম। রিজিড রোটার মডেলের লিমিটেশন, সেইখান থেকে আমি নন রিজিড রোটারটা জাস্ট বলে দিলাম, হয়েছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো যা বলেছি পরিষ্কার তো এখন পর্যন্ত? ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট একটা ছোট টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে যে ধরো classification of molecules based on relative values of moment of inertia along various axis of rotation। এই যে বিভিন্ন অ্যাক্সিস বরাবর রোটেশন, সেখান থেকে যে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো হচ্ছে, সেই মোমেন্ট অফ ইনার্শিয়ার রিলেটিভ ভ্যালুর উপর নির্ভর করে মলিকুলগুলোকে না কতগুলো ভাগে ক্লাসিফাই করা যায়। সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন্স আসে, হ্যাঁ মানে কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি কোশ্চেন আসে বলে সেইটাকে নিয়ে জাস্ট আমি একটুখানি বলে নিতে চাইছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ধরো মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আমরা বলি, ধরো একটা মাস পয়েন্ট আছে ধরে নাও, ধরো একটা হচ্ছে এই একটা পয়েন্ট যার মাস হচ্ছে m1, এই একটা পয়েন্ট ধরো মাস হচ্ছে তোমার m2, এই একটা পয়েন্ট ধরো মাস হচ্ছে m3 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবারে এর যখন মোমেন্ট অফ ইনার্শিয়া তুমি ক্যালকুলেট করবে, এই দূরত্বটাকে যদি r1 বলো, এই দূরত্বটাকে যদি r2 বলো, এই দূরত্বটাকে যদি r3 বলো, তাহলে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা তুমি কি করে লেখো না, m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট 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 যতগুলো মাস পয়েন্ট আছে মানে প্রত্যেকের জন্য তোমায় করতে হবে। মানে বেসিক্যালি এটা সামেশন ওভার i mi ri স্কয়ার, এইটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, তাই তো? এটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, সামেশন ওভার i mi ri স্কয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, এবারে দেখো তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কিন্তু শুধুমাত্র মাসের উপর ডিপেন্ড করছে না, যে মাস পয়েন্টগুলো যে অ্যাক্সিসের অ্যাবাউট রোটেশনটাকে করছো তার সঙ্গে ডিস্টেন্সের উপরও নির্ভর করছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া depends on the choice of axis about which the molecule rotates। হ্যাঁ, moment of inertia depends on the choice of axis about which the molecule rotates। ঠিক আছে, এটা তাহলে যে অ্যাক্সিসের অ্যাবাউট রোটেট করছে তার উপরে সেটা নির্ভর করে। আচ্ছা, এবার আমি কতগুলো অ্যাক্সিস কনসিডার করতে পারি? যেমন ট্রান্সলেশন যে কোনো ডিরেকশনে হতে পারে, কিন্তু তিনটে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন থাকে। রোটেশনে ঠিক একই রকমের তিনটে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন বরাবর রোটেশন তুমি কনসিডার করতে পারো। তাহলে we can consider three independent axis A, B and C about which the molecule can rotate। এক্স ওয়াই জেড টা ধরবে না, তুমি এ বি সি ধরবে, কারণ এক্স ওয়াই জেড হচ্ছে একদমই মানে তিনটে পারপেন্ডিকুলার অ্যাক্সিস, হ্যাঁ, এবং কোনটা কোন ডিরেকশনে তোমার পরিষ্কার বলা থাকছে সেটা না বলে এমন নয় যে ট্রান্সলেশনটা যে বরাবর হবে
সেই বরাবর রোটেশন করবে সেরকম না, বা তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস হলেই তোমার চলবে। তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস এবং তারা সার্টেনলি পারপেন্ডিকুলার হয়। তিনটে অ্যাক্সিস যখন তুমি ইকুয়েডিয়ান স্পেসে দেখবে সেটা পারপেন্ডিকুলার হবে। তো উই ক্যান কনসিডার থ্রি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস এ বি সি about which the molecule can rotate. এবার আমি বললাম যে let IA, IB and IC are the moment of inertia, কারণ মাইক্রোফোন অন হয়ে গেছে। IA, IB, IC are the moment of inertia due to rotation about A, B and C axis respectively. ধরো IA, IB, IC are the moment of inertia due to rotation about A, B and C axis respectively. ঠিক আছে, এটা এই যে মোমেন্ট অফ ইনার্সিয়া গুলো তোমার মানে IA, IB, IC are the moment of inertia due to rotation about A, B and C axis respectively. এটা ঠিক আছে। আর এবং তার মতো করে আবার রোটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু তো তোমার পাল্টায়। মানে ধরো মানে দেয়ার ক্যান বি 3 rotational constant also. হ্যাঁ, একটা কথা তুমি A বললে, এটা হচ্ছে h/8 পাই স্কয়ার IA, মানে h/8 পাই স্কয়ার IC হতো একটা, তাই তো C। এটা বিটা হচ্ছে তোমার h/8 পাই স্কয়ার IB ইন্টু C, আর সিটা হচ্ছে h/8 পাই স্কয়ার IC ইন্টু C। এটা ওই যে যেমন আমি রোটেশন কনস্ট্যান্ট বিটা ব্যবহার করেছিলাম, কারণ তুমি একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর রোটেশন তখন কনসিডার করেছে ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে, কিন্তু তিনটে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বরাবর রোটেশন করে, তিনটে তার মতো করে তিনটে আলাদা রোটেশন কনস্ট্যান্ট তোমার থাকতে পারে। যাকে যেটা কথা হচ্ছে যে IA, IB, IC হচ্ছে তিনটে অ্যাক্সিস বরাবর রোটেশন, হ্যাঁ, তার হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া। আচ্ছা, এবারে এই যে এ যেটা এ অ্যাক্সিস ইজ দ্য প্রিন্সিপাল সিমেট্রি অ্যাক্সিস, এটা প্রিন্সিপাল সিমেট্রি অ্যাক্সিস অফ দ্য মলিকুল। আচ্ছা, বি and C are mutually perpendicular and perpendicular to A axis, মানে A, B, C তিনটে অ্যাক্সিস হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এবারে A অ্যাক্সিসটা তুমি প্রথমে চুজ করে নেবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল সিমেট্রি অ্যাক্সিস অফ দ্য মলিকুল, আর বি, সি তারা নিজেরা পারপেন্ডিকুলার এবং A এর সঙ্গে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার। এটা আচ্ছা, এবারে তুমি তার উপরে বেস করে ওই যে IA, IB, IC তার উপরে বেস করে মলিকুলকে তুমি বিভিন্ন রকমের ক্লাসিফাই করতে পারো। তাহলে molecules can be classified based on relative values of IA, IB and IC. IA, IB এবং IC এদের ভ্যালুর উপর মানে রিলেটিভ ভ্যালুর উপর নির্ভর করে তুমি মলিকুলগুলোকে অনেক রকম ভাবে ক্লাসিফাই করতে পারো। সেটা আমি কয়েকটা জাস্ট বলবো। molecules can be classified based on relative values of IA, IB and IC. প্রথম যেটা সেটা হচ্ছে তোমার লিনিয়ার মলিকুল, আর একে বলা হয় লিনিয়ার টপ। লিনিয়ার মলিকুল আর লিনিয়ার টপ। আচ্ছা, লিনিয়ার মলিকুল বা লিনিয়ার টপ, দেখো তোমার একটা মলিকুল, ধরো আমি জাস্ট লিখছি, ধরো একটা মলিকুল এইরকম ভাবে কনসিডার করলে তুমি, এখানে একটা মাস পয়েন্ট আছে, এখানে একটা মাস পয়েন্ট আছে, এটা
এটা ধরো M1 মাস, এটা ধরো তোমার M2 মাস। আচ্ছা, তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? আচ্ছা, এটা এখানে বড় করে একটু আঁকি। আচ্ছা, প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এ অ্যাক্সিস। এটা হচ্ছে এ অ্যাক্সিস। এটা ধরো সেন্টার অফ মাস আছে। তাহলে তার অ্যাবাউটে এইটাকে যদি তুমি বি অ্যাক্সিস বলো, তাহলে এটা এইভাবে লিখি। এইটাকে যদি বি অ্যাক্সিস বলো, এইটা হচ্ছে তোমার সি অ্যাক্সিস। আচ্ছা, এই পার্টিকুলার কেসে দেখো, এইগুলো যদি মাস পয়েন্ট হয়, মানে এগুলো যে পয়েন্ট মাস হয় আর কি, তাহলে এ অ্যাক্সিস বরাবর যখন তুমি রোটেট করছো, এই মাস পয়েন্টগুলো অ্যাক্সিসের উপরে পড়ে গেছে বলে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন যখন তুমি কেউ করবে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার, কিন্তু r1 r2 এই যে এ অ্যাক্সিসটাকে কনসিডার করছো, তার সঙ্গে এই মাস পয়েন্টগুলো দূরত্ব কত, সেটা বেসিক্যালি জিরো। তার মানে এই পার্টিকুলার কেসে আই এটা সেটা বেসিক্যালি জিরো। এবং দেখো বাকি যে দুটো অ্যাক্সিস তুমি কনসিডার বি এবং সি, সেই বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া এগুলো কিন্তু একই। তার মানে এই পার্টিকুলার কেসে আই এ ইকুয়াল টু জিরো হবে, আই বি ইকুয়াল টু আইসি হবে। এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে দিস মলিকুলস হ্যাজ দিস মলিকুল, দিস ফিস না করে, দিস মলিকুল হ্যাজ ওয়ান সি ইনফিনিটি অ্যাক্সিস। এই ধরনের মলিকুলের একটা সি ইনফিনিটি অ্যাক্সিস থাকবে। এই যে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটা বেসিক্যালি সি ইনফিনিটি অ্যাক্সিস। তারপর লিনিয়ার টপ যেটা বা লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে আই ইকুয়াল টু জিরো, আই বি ইকুয়াল টু আইসি। এবার আই বি আর আইসি মানে তুমি যেটা কনসিডার করছো সেটা বেসিক্যালি আই বি বা আইসি। তো আই বি বা আইসি কনসিডার করলে যে মোমেন্ট, যে রোটেশন কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি ব্যবহার করো সেটা বি অর সি, এ নয়। ঠিক আছে, এটা প্রথম। আচ্ছা, সেকেন্ডলি যে টাইপের সিচুয়েশনটা হতে পারে সেটা হচ্ছে যে আগেরটা যেমন তুমি দেখলে যে প্রিন্সিপাল অ্যাক্সিস বা রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া জিরো, এখন সেটা আমি নেব না। সেখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার সিমেট্রিক টপ। সিমেট্রিক টপ মলিকুল। দেখো সিমেট্রিক টপ মলিকুলের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার, তাহলে এরকম একটা সিচুয়েশন বলছে, ধরো বিএফ3 আজ ফর এক্সাম্পল, এফ 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 বিএফ3। অথবা ধরো তুমি একটা সিএইচসি সিএল তুমি কনসিডার করছো, এরকম ধরো সিচুয়েশনে। এক্ষেত্রে পরিষ্কার প্রিন্সিপাল অ্যাক্সিসটা কোনটা? সরি, এখানে না। এক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিসটা কোনটা? না বেসিক্যালি এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা এ অ্যাক্সিস, আর এর সঙ্গে যে পারপেন্ডিকুলার যেগুলো এটা বি অ্যাক্সিস বা এটা হচ্ছে তোমার সি অ্যাক্সিস। আর এই পার্টিকুলার কেসে ধরো এই যেটা বলছি এইটা তোমার বি অ্যাক্সিস হতে পারে, এইটা তোমার সি অ্যাক্সিস হতে পারে। আর যেটা হচ্ছে তোমার এই তো বিএফসি তো প্ল্যানার মলিকুল, তো যেটা হচ্ছে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে গেল সেটা বেসিক্যালি তোমার এ অ্যাক্সিস। এ অ্যাক্সিসটা মানে বেসিক্যালি তুমি যদি ছবিতে দেখাও তাহলে হচ্ছে তোমার এইটা, মানে বোর্ডের প্লেনের এদিক থেকে ওদিকে যেটা বেরিয়ে গেছে সেটা বেসিক্যালি তোমার এ অ্যাক্সিস এটা। আর এই পার্টিকুলার কেসগুলোতে যেটা দেখতে পাবে যে আই এটা কিন্তু নট ইকুয়াল টু জিরো, সরি আই এটা নট ইকুয়াল টু জিরো। আই এটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। কারণ দেখো তুমি যখন এই বোরনকে ফুঁড়ে যে অ্যাক্সিসটা যাচ্ছে সেখানে তো এই ফ্লোরিনগুলো কন্ট্রিবিউট করবে, বা সিসিএল কে ফুঁড়ে যে অ্যাক্সিসটা যাচ্ছে সেখানে এই হাইড্রোজেন গুলো কন্ট্রিবিউট করবে। এখানে আই এ নট ইকুয়াল টু জিরো, কিন্তু আই বি আর আইসি তারা কিন্তু তোমার সমান হবে। এইটা, এটা ইম্পর্টেন্ট যে আই এ নট ইকুয়াল টু জিরো কিন্তু আই বি ইকুয়াল টু আইসি। ঠিক আছে, সেটা থাকছে। ঠিক আছে, এটা আর কি এই পার্টিকুলার মলিকুলগুলোর ক্ষেত্রে দেখবে তোমার একটা সিএন অ্যাক্সিস থাকছে উইথ এন গ্রেটার ইকুয়াল টু 3। তাহলে দিস মলিকুল হ্যাজ ওয়ান, মানে অনলি ওয়ান আর কি, ওয়ান অ্যান্ড
only one CN axis with n greater equal to 3. This molecule has one and only one CN axis with n greater equal to 3. ঠিক আছে, এটা হচ্ছে সিমেট্রিক টপ মলিকুল। আর এবারে এই সিমেট্রিক টপ মলিকুল আবার দু রকমের হয়। দু রকমের হয়, কাদেরকে বলা হয় প্রোলেট আর কাউকে বলা হচ্ছে তোমার অবলেট। এটা আচ্ছা, যেমন BF3 হচ্ছে তোমার প্রোলেটের এক্সাম্পল, আর CH3 হচ্ছে তোমার মানে সরি BF3 হচ্ছে অবলেটের এক্সাম্পল, আর CH3 হচ্ছে প্রোলেটের এক্সাম্পল। অ্যাকচুয়ালি কি হচ্ছে না, BF3 এর ক্ষেত্রে যে এটা হচ্ছে গ্রেটার দেন IB ইকুয়াল টু IC হয়, আর এক্ষেত্রে এটা লেস দেন IB ইকুয়াল টু IC হয়। তার মানে ইউনিক অ্যাক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা যদি অন্য যে দুটো অ্যাক্সিস যেগুলো বেসিক্যালি যে অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া সমান, তার জন্য যদি কম হয় তাহলে সেটা হচ্ছে তোমার প্রোলেট, আর যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে অবলেট। তার মানে সেই CL3 যেটা এটা লেস দেন IB ইকুয়াল টু সেটা হচ্ছে প্রোলেট, আর এটা যদি গ্রেটার দেন IB ইকুয়াল টু IC হয় তাহলে সেটা কিন্তু তোমার অবলেট। ঠিক আছে, এটা সিমেট্রিক টপ মলিকুল প্রোলেট হতে পারে, অবলেট হতে পারে। এটা লেস দেন IB ইকুয়াল টু IC হলে হচ্ছে প্রোলেট, আর এটা গ্রেটার দেন IB ইকুয়াল টু IC হলে সেটা হচ্ছে তোমার অবলেট। তুমি এখানে পরিষ্কার বুঝতে পারবে, ধরো যখন ক্লোরিন তো হেভি, সে তো মোমেন্ট অফ ইনার্সিয়াতে বেশি কন্ট্রিবিউট করবে, তারপর যে অ্যাক্সিসটা তোমার এই ক্লোরিনকে মানে কন্টেন্ট করে নিলে সেই বরাবর তো মোমেন্ট অফ ইনার্সিয়া সার্টেনলি হচ্ছে তোমার কমে যাবে। আর যখন তোমার এই পার্টিকুলার ক্ষেত্রে BF3 ক্ষেত্রে কনসিডার করছো, তখন দেখো তুমি যখন ইউনিক অ্যাক্সিসটাকে কনসিডার তিনটে ফ্লোরিনই কন্ট্রিবিউট করছে, কিন্তু যখন বি অ্যাক্সিসটাকে ধরছো তখন দেখো তোমার এই যে ফ্লোরিনটা সে আর কন্ট্রিবিউট করতে পারছে না। তার মানে এখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাবে যে BF3 তার ক্ষেত্রে এটা গ্রেটার দেন IB ইকুয়াল টু IC, সেখানে সেটা অবলেট, আর সেই CL3 সেটা হচ্ছে এটা লেস দেন IB ইকুয়াল টু IC, সেখানে সেটা তোমার প্রোলেট। আচ্ছা, থার্ড যেটা সেটা হচ্ছে তোমার স্ফেরিক্যাল টপ মলিকুল। স্ফেরিক্যাল টপ মলিকুল। আচ্ছা, স্ফেরিক্যাল টপ মলিকুল ধরো এক্সাম্পল, ধরো তোমার এই যে CCl4, SF6 এক্সেট্রা, এরা। আচ্ছা, এদের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাবে যে IA ইকুয়াল টু IB ইকুয়াল টু IC হয়, এটা এক নম্বর। আর দু নম্বর যে দে হ্যাভ মোর দেন ওয়ান CN axis with n greater equal to 3। তাহলে IA ইকুয়াল টু IB ইকুয়াল টু IC হবে, এবং দে হ্যাভ মোর দেন ওয়ান CN axis with n greater equal to 3, এটা। আচ্ছা, এরা হচ্ছে নন পোলার, এরা হচ্ছে নন পোলার হয়, এই জন্য মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হয়। এই ধরনের মলিকুল সবসময় নন পোলার হবে, সেখানে মাইক্রোওয়েভ ইনঅ্যাক্টিভ হবে, এটা স্ফেরিক্যাল টপ মলিকুল গুলো। ঠিক আছে, আর ফাইনালি যদি অ্যাসিমেট্রিক টপ মলিকুল তুমি দেখো, অ্যাসিমেট্রিক টপ মলিকুল যেমন ওয়াটার মলিকুল আছে ফর এক্সাম্পল। ওয়াটার মলিকুল বা এই ধরনের মলিকুল যখন তুমি কনসিডার করছো, ঠিক আছে। আচ্ছা, এই মলিকুলগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুমি ধরো যে কোনো একটা মানে প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস মানে A অ্যাক্সিস, আর বাকিগুলো বাকি পারপেন্ডিকুলার যেগুলো আছে তুমি একটাকে B অ্যাক্সিস ধরলে, একটা ধরো তুমি C অ্যাক্সিস বললে, এটা। বা ধরো তুমি এরকম একটা মলিকুল কনসিডার করছো C⋯C H এখানে ধরো কোন একটা অন্য কেউ আছে X বা কিছু, এগুলো। এই পার্টিকুলার কেসে তুমি দেখতে পাবে যেটা IA নট ইকুয়াল টু IB নট ইকুয়াল টু IC, IA নট ইকুয়াল টু IB নট ইকুয়াল টু IC, মানে তিনটে অ্যাক্সিস বরাবর যে মোমেন্টটা বিন্যাস গুলো সব আলাদা। IA নট ইকুয়াল টু IB নট ইকুয়াল টু IC, এইটা। আর এদের ক্ষেত্রে দে ডু নট হ্যাভ any CN axis with n greater equal to 3।
C2 পর্যন্ত থাকতে পারে, C তে থাকতে পারবে না। এরা কিন্তু নেসেসারি যে পোলার হয় সেই জন্য মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হয়। তাহলে দেখো যে বেসড অন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ভ্যারিয়াস অ্যাক্সিস আমি মলিকুলগুলোকে 3 রকম ভাবে ক্লাসিফাই করে ফেললাম। ঠিক আছে? এইটা। তো এইটা একটু অ্যাডিশনাল জিনিস তুমি একটুখানি মনে রাখবে। তার মানে কি হলো দেখো আজকে। আজকে হচ্ছে আমি যেটা করলাম এখন পর্যন্ত সেটা হচ্ছে যে তোমার রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে যে রোটেশন দেখান। স্পেকট্রোস্কোপি, হ্যাঁ, রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে যে রোটেশন স্পেকট্রোস্কোপি করা হয়েছিল সেইটা আমরা প্রথমে তার লিমিটেশনটাকে দেখে সেই লিমিটেশনটাকে কেমন করে তার রেমিডিটা হচ্ছে নন রিজিড রোটার মডেলটাকে ধরা বা সেন্ট্রিফিউগাল ডিস্টরশনের কথাটাকে ধরা সেটাকে আমরা দেখলাম, সেখানে তার অ্যাপ্লিকেশন কি ইত্যাদি ইত্যাদি সেই সব নিয়ে আলোচনা হয়েছে। এবং তারপরে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে তিনটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া যেগুলো হচ্ছে তার রিলেটিভ ভ্যালু কি তার উপরে নির্ভর করে মলিকুলের বিভিন্ন ক্লাসিফিকেশন, লিনিয়ার টপ মলিকুল, সিমেট্রিক টপ মলিকুল যেটা আবার ফুলেট এবং অবলেট হতে পারে, স্ফেরিক্যাল টপ মলিকুল, অ্যাসিমেট্রিক টপ মলিকুল। আর মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হতে গেলে মলিকুলটাকে পোলার হতে হবে। এবারে স্ফেরিক্যাল টপ মলিকুল নেসেসারিলি নন পোলার, সেই জন্য সেটা কখনো মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে না। অ্যাসিমেট্রিক টপ মলিকুল হচ্ছে পোলার, সেই জন্য সেটা মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে। আর সিমেট্রিক টপ মলিকুল নির্ভর করে, ধরো সেই CL3 সে যেমন পোলার আবার BH3 সে পোলার নয়, বা লিনিয়ার মলিকুলও তাই, হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হলে সে পোলার মাইক্রোওয়েভ অ্যাক্টিভ, হোমোনিউক্লিয়ার হয়ে গেলেই সে পোলার নয় বা মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে না তখন। হ্যাঁ, সেখানে ওইগুলোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলা হচ্ছে না, কিন্তু স্ফেরিক্যাল টপ অ্যাটমিক টপের ক্ষেত্রে আমি পরিষ্কারভাবে এটা বলে দিতে পারছি। তো দেখো যা বললাম সব পরিষ্কার তো, কারো কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত আসি। নেক্সট ক্লাসে আমরা আগে বেসিক জিনিসগুলোকে বলে দিই, তারপর কতটা কি সময় আছে তার মতো করে আমি কিছু অ্যাডিশনাল জিনিস বলবো আর কি। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা বেসিক্যালি তোমার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, এদের একটুখানি বলে দিই, মানে তোমাদের পাঁশকুড়া কলেজের ছেলেদেরকে, হ্যাঁ। আচ্ছা দেখো, তোমাদের এই অনলাইনে কি এই ক্লাসগুলো বুঝতে বা শুনতে কোনো অসুবিধা হচ্ছে? হুম, না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? তাহলে আমি যেটা ভাবছিলাম যে কালকে তোমাদের কলেজে যাব। আজ আমি যদি কালকে কলেজে না গিয়ে সকালে, হ্যাঁ, আমি যদি এইরকম অনলাইন ক্লাস নিয়ে নিই, হ্যাঁ, মানে একটা বা দুটো, তোমাদের কি অসুবিধা হবে খুব? তাহলে একটা অনেকটা সময় বাঁচে, যেতে আসতে প্রায় 3-6 ঘন্টা লেগে যায়। হ্যাঁ, মানে যেটা রাস্তায় যে সময়টা থাকে সেই সময়টা আমি তাহলে পড়িয়ে দিতে পারি। তাহলে যেটা হবে যে আমি ওই মানে একদিন তো যাবই, এবার সেটা তাহলে আমি পরে একটা দিনে যাবো আর কি। তোমাদের কালকে কি একটা কি অনুষ্ঠান টনুষ্ঠান আছে বললো, কাল একজন রিটায়ারমেন্ট কি আছে, একটা আছে বললো কালকে, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া আছে নাকি? মানে এটাতে কোনো অসুবিধা হবে না তো যদি যেভাবে এই ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি তুমি অনলাইনে পড়িয়ে দিই? সমস্যা হবে কিছু? মানে বুঝতে না অসুবিধা স্যার। হবে? না স্যার। ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যেতে করুন, সকালে নয়। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যের দিকে করলে সুবিধা, তাই তো? ঠিক আছে। কালকে কি তোমাদের এমনি কোনো কলেজ যাওয়া আছে অন্য কোনো কারণে? না স্যার। ঠিক আছে, তাহলে আমি দিনের দিকেও করতে পারি তার মানে, তাই তো? বাড়ি থেকে করলে? হ্যাঁ স্যার, করা যাবে। ঠিক আছে, তাহলে তাহলে এন্ড অফ লেকচার 2। তাহলে আমি সেটাই করে দিচ্ছি, আমি এই সপ্তাহের মধ্যে সিলেবাসটা একদম প্রপারলি শেষ করে দিতে চাইছি। হ্যাঁ, তাহলে ওই মানে এমনি আমাদের কলেজ ছুটি আছে, কলেজ যদি না থাকে তাহলে কি হয় যে তোমার ওই তোমাদের কলেজে করে কলেজে চলে গেলাম বা ফেরার সময় করে দিলাম। আর এমনি কালকে যেহেতু আমাদের ছুটি, তাতে যেটা হবে শুধু তোমাদের জন্য যেতে হবে আবার আসতে হবে। এবারে রাস্তায় এতটা সময় লেগে যায়, বেহালা থেকে পাঁশকুড়া মানে মিনিমাম 3 ঘন্টা তো লাগেই আর কি। হ্যাঁ, তো সেইটা একটুখানি মানে অ্যাভয়েড করার জন্য তাহলে আমরা সেই ক্লাসটা একটু অনলাইনে নিয়ে নেবো এখন কালকে। হুম, এটা।